বাংলাদেশের অন্যতম বৃহৎ যৌনপল্লীগুলোর একটি এই দৌলতদিয়া পল্লী, যেখানে ছোট ছোট অসংখ্য ঘর আর দোকানে ভরা এক ঘনবসতিপূর্ণ পরিবেশ। এটি একজন যৌনকর্মীর ছোট্ট কক্ষ, যার পাশেই রাখা বড় সাউন্ড বক্স। রাতের বেলায় যেখানে গান বাজিয়ে খদ্দেরদের বিনোদনের আয়োজন করা হয়। আশেপাশে ছড়িয়ে আছে নানান রকমের নেশাজাতীয় সামগ্রী। আচ্ছা, এখন আমাকে বলবেন হচ্ছে এই যে সেক্স করার সময় আপনার কোনো শারীরিক সমস্যা হয়েছিল কিনা? আমি বলতে চাচ্ছি আপনাকে, শুনেন, ধরেন আপনার এই সময়টাতে এই জিনিসটা আমাকে একটু বলেন আপনি। আমার একবার হয়েছিল, বুঝছেন, যে এটা ওই যেখানে কাজ করে ওটা লজ্জার কিছু না, আমি বলতেছি ওটা এটা বলার মতন আছে না, ওটা উল্টে গেছিল, ঠিক আছে। এটাই আমার সমস্যা হয়েছিল। এটা ফুললে অনেক কিছু হয়েছিল। বাচ্চাও আসলে বাচ্চাটা মারা গেছিল 7 মাসে, তখন বাচ্চা পেটে ছিল। আমরা এখন আছি দৌলতদিয়া বাস টার্মিনালে এবং তার ঠিক একটু অপোজিটে, অর্থাৎ এখান থেকে 10 থেকে 15 মিনিটের দূরত্বেই সেই রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই পল্লীতে আসলে ঠিক কতজন নারী কাজ করে, এই পল্লীটা ঠিক শুরু হয়েছিল কবে আর কিভাবে, এবং এই পল্লীতে একজন নারী একজন কাস্টমারের সঙ্গে ঠিক কিভাবে কথা বলেন, এই কাজের বিনিময়ে তারা ঠিক কতটুকু পারিশ্রমিক পান, এবং এখানে আসা যেসব মানুষগুলো আছে তারা আসলে কারা, তাদের পরিচয় বা আসলে কি, এমন হাজারো প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই এপিসোড। তো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আমার পাশে যাকে কালো জ্যাকেট পরা অবস্থায় দেখছেন, তিনি মূলত একজন এজেন্ট। ওই এলাকায় অপরিচিত কারো জন্য ভিডিও ধারণ বা ব্যক্তিগত কোনো কাজ করা সহজ নয়। তাই আমরা তার সঙ্গে যোগাযোগ করি এবং একটি নির্দিষ্ট চুক্তির মাধ্যমে তার সহায়তায় এই ডকুমেন্টারিটি সম্পূর্ণ করতে সক্ষম হই। সীমাবদ্ধতার কারণে কিছু ফুটেজের মান তুলনামূলকভাবে কম হয়েছে। বিষয়টি দর্শকদের কাছে সহনশীল দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। এরা মূলত সেক্স ওয়ার্কার, যারা টাকার বিনিময়ে এই কাজ করে থাকেন। এটাই তাদের পেশা এবং এই পেশা থেকেই তারা তাদের জীবিকা নির্বাহ করেন। এই আয়ের মাধ্যমেই তারা নিজেদের সংসার চালান এবং অনেক ক্ষেত্রে তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করেন। প্রত্যেকটা জিনিসকে আরো গভীর থেকে বোঝার জন্য এবং ভেতর থেকে ইনফরমেশন বের করে আনার জন্য আমরা একজন সেক্স ওয়ার্কারের সঙ্গে কথা বলবো। অনেকক্ষণ খোঁজার পর আমরা এমন একজনকে পেয়েছি যিনি আমাদেরকে ইন্টারভিউ দিতে রাজি হয়েছেন। তো চলুন তার মুখ থেকে শুনি এই পল্লীর বাস্তবতা সম্পর্কে। আপনার কি আগে বিয়ে হয়েছিল, মানে বিয়ে করেছেন? তারপর ওই কাহিনীটা আমাকে একটু বলেন। আমার বিয়ে দিচ্ছে, আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। আমার জায়গা আমি যেটুকু পাবো এটুকু আমার বাবা বিক্রি করে দিয়েছে। তারপর আমার বিয়ে দিছে, ও টাকা পয়সা লাগে আমার সাথে মারপিট করে দেখে পরে আমার এখানেও দাগ আছে, এখানে কোপ দিছে। আচ্ছা, মানে এখানে সিস্টেমটা হচ্ছে আপনার বিয়ে হয়েছিল, তারপর আপনাকে হচ্ছে আপনার স্বামী মানে যৌতুকের জন্য করতো। পরে আমার বাবা মনে করে জায়গা বিক্রি করে ওরে টাকা দিছে, এই টাকা দিয়ে ও আপন চাষি বিয়ে করে পরে আমার এখানে বিক্রি করছে। ও, তারপর আপনাকে এখানে আমার বিক্রি করেছে 2,80,000 টাকা দিয়ে। তখন চেহারা আরো ভালো ছিল, তো মনে করে মরে টরে গেছি। আচ্ছা, যখন হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে এখানে বিক্রি করে দিয়ে গেছে, এই বিষয়টা সম্পর্কে কি মানে আপনার বাবার বাড়ির লোকজন কি জানে, বা অর্থাৎ আপনার মা বাবা কেউ জানে না? জানাইনি। তাহলে আপনি যে গত 15 বছর ধরে এখানে আছেন, এটা আপনার বাবা মা কেউ জানে না? আমি বাড়ি ঘরে যাই, এখন 10 বছর তো যাইতে পারিনি, এখন যাই। আচ্ছা, এখন যান, কিন্তু আপনার এই পেশা সম্পর্কে আপনার বাবা মারা কিছু জানে না? আমি বলিনি। বলেননি? মানে তারা কি জানে যে আপনি এখানে কি করেন? আমার ফ্যামিলিটা এমন মানে এমন ফ্যামিলি যে আমি মানে মুখ দিয়ে বললে ঠিক আছে, আমার তো থাতা করবই, আর আমার ফ্যামিলিতে যা করবে আমার এলাকার লোক। আচ্ছা, তাহলে মেইনলি হচ্ছে এখানে যতজন নারী হচ্ছে কাজ করে সবাই কি নিজ ইচ্ছা আসছে? আবার অনেকেই এখানে মনে করেন নিজের ইচ্ছা আসে টাকার জন্য, মানে ফ্যামিলিগত খারাপ যায় এই কারণে আসে। আচ্ছা, তাহলে মানে আপনি বলতে চাচ্ছেন আপনার স্বামী যেভাবে আপনাকে এখানে বিক্রি করে দিয়েছিল, অনেককেই হচ্ছে এভাবে বিক্রি করে দেয়, আবার কেউ নিজ ইচ্ছাতেই হচ্ছে নিজের পেশা হিসাবে এটাকে নিয়েছে। দৌলতদিয়া
বিদ্যালয়ের শুরু হয় মূলত ব্রিটিশ শাসনামলে 1850 থেকে 1880 সালের মাঝামাঝি সময়ে। সে সময়ে দৌলদিয়া ছিল একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর ও ঘাট এলাকা। ব্যবসায়ী, নাবিক, মাঝি, সৈন্যদের যাতায়াত ছিল প্রচুর। ব্রিটিশ আমলে কিছু জায়গায় এই পেশাকে নিয়ন্ত্রিতভাবে অনুমতি দেওয়া হতো। এই কারণেই দৌলদিয়ায় ধীরে ধীরে একটি স্থায়ী গড়ে ওঠে। এটি পরবর্তীতে পাকিস্তান আমল, স্বাধীনতার পর বাংলাদেশ আমলেও একই জায়গায় থেকে যায়। এমনও দিন তো হইতে পারে যে আপনার কোনো কাস্টমার হয় নাই, কোনো কাস্টমার আসে? প্রত্যেক দিন হয়? সকলের মায়ের দোয়ায় আল্লাহ আমার ভালোই চালায়। আচ্ছা, এমনিতে কোনো সমস্যা তো মনে হয় না এখানে, বা যদি কোনো সমস্যা মনে হয় এটা আমাদেরকে বলতে পারেন। কোনো সমস্যা কি মনে করেন, আমার থাকার স্থান আমার নাই। আর এই যে ধরেন কোনো কাস্টমার আপনার সাথে হচ্ছে সেক্স করতে আসছে, এই সময়টাতে মানে কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে কিনা, আপনাকে মারধর, নির্যাতন? আমার এরকম ভাবে ভাই কেউ করতে পারে না আজ পর্যন্ত। আর এই যে এখানে যে কাজগুলো করেন আপনারা, প্রত্যেকদিন এমনিতে আপনারা কয়জন কাস্টমার পান? আমি একসময় যেটা কাস্টমার না পাই, একসময় আমার ড্যান্স করলে আমার হয়। এমনিতে হচ্ছে যখন কাস্টমারের মানে চাহিদাটা থাকে তখন দৈনিক কয়জন করে পান? তখন 5 জন 6 জন, একসময় 10 জন হয়। 10 জন হয়। জি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি একটু ডিপ প্রশ্ন করতে চাই। এটা হচ্ছে এই যে আপনারা যে এখানে কাজগুলো করেন, এটার জন্য কি আপনাদের এখানকার কাউকে কোনো ট্যাক্স দিতে হয়? না, কোনো ট্যাক্স দিতে হয় না। শুধু আমার রুম ভাড়াটা। আচ্ছা, বুঝছি, আপনারা শুধু আগে নিজে দিতাম, ইনকাম করেন। আগে জন মনে করে একজন কাছে আমি আন্ডারে ছিলাম, তার কামে করে সব টাকা দিয়েছে। সে আবার বলছি যে তোমার যাওয়ার সময় তোমার কিছু টাকা দেবো। সে আমার একটা কথা নেই, এক কাপড়ে আমারে সে বিদায় দিছে। আর হচ্ছে আপনি আমাকে এটা বলবেন যে একজন কাস্টমার থেকে সর্বোচ্চ কয় টাকা নেন আর সর্বনিম্ন কয় টাকা করে নেন? ধরেন আগে তো ছিল 100 টাকা, এখন 100 টাকা থেকে হয়েছে 150 টাকা, 150 টাকা থেকে হয়ে গেছে 200 টাকা, 200 থেকে হয়েছে 250 টাকা, 250 টাকা থেকে হয়েছে 300 টাকা, 300 থেকে 400, 500। আচ্ছা, এখন হচ্ছে সর্বনিম্ন মানে 500 টাকা করে নেন, আর সর্বোচ্চ ছাড়া কাজ করে, ঠিক আছে, তাহলে 1000 টাকা। করলে 1000 টাকা। আর যদি ঘন্টা থাকে 3000, 2000, এরকম 1500 টাকা। আচ্ছা, এখন হচ্ছে আপনি কি বিয়ে শাদী করতে চান, অর্থাৎ এই লাইফ থেকে বের হয়ে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে তারপর হচ্ছে মনে সংসার করেন করতে চান? ওখানে বিয়ে হয়েছে আমার, বুঝছেন, আমি আজকে 2 বছর হয়েছে আমি বিয়ে হয়েছে আবার, ঠিক আছে। আবার বিয়ে করেছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, তো আপনার হাজবেন্ড কি বলে না আপনি এই কাজ করেন, কিছু বলেন আপনি? শুনেন, তার অর্থ কিছু নাই। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে হচ্ছে আপনি মূলত এখন বিয়ে করে সংসার করছেন, পাশাপাশি আপনি কি আগামীতে বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো প্ল্যানিং আছে আপনার? অবশ্যই আছে। একটা মেয়ে তো তাই চায় যে বাইরে একটা ভালো কিছু করো। বিভিন্ন বেসরকারি সংস্থা ও গবেষণার তথ্য মতে দৌলদিয়ায় আনুমানিক 1200 থেকে 1500 জন নারী অর্থাৎ সেক্স ওয়ার্কার সরাসরি এই পেশার সঙ্গে যুক্ত। এছাড়াও দালাল, দোকানদার ও অন্যান্য সহায়ক পেশার মানুষ মিলিয়ে আরও অনেকেই পরোক্ষভাবে এই এলাকায় জীবিকা নির্বাহ করেন। এই জায়গাটি প্রায় 10 থেকে 12 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই এলাকায় রয়েছে ছোট ছোট ঘর, গলি, দোকান, খাবারের হোটেল, ওষুধের দোকান, শিশুদের বসবাসের স্থান। এটি কেবল একটি পেশার জায়গা নয়, এটি একটি সম্পূর্ণ বসবাসযোগ্য জনপদ। আচ্ছা, তো আপনি এখান থেকে বের হতে চান কিনা, অর্থাৎ একবারে টোটালি বের হয়ে আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে আমি থাকতে চান তো কিনা? চাই যে কোরবানিদের পরে যদি আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি আমার মুখে দিয়ে তাকায়, তাহলে আমি চলে যাবো এখান থেকে। এখানে ভাই কিছুই নেই, আগের মতন কিছুই নেই যে থাকবে। আর এই যে আরেকটা প্রশ্ন, সমাজ আপনাকে কিভাবে দেখে বলে আপনার মনে হয়, মানে আপনি যে এই কাজ করেন, যদি আপনার শ্বশুর শাশুড়ি কেউ জানতে পারে? আমার শ্বশুর বাড়ির সবাই জানে যে আমি এখানে থাকি। সবাই জানে? আমার শ্বশুরে রোজার মধ্যে মারা গেছে। আচ্ছা, আপনি আমাকে একটা কষ্টের কথা বলবেন যেটা আপনার সবচেয়ে মানে আপনাকে ব্যথা দেয় বেশি, আপনার জীবনের যে কোনো 2-3টা কষ্টের কথা বলেন যেগুলো আপনাকে সবচেয়ে বেশি সবসময় কাঁদায় বা আপনার কষ্ট হয় এই জিনিসগুলোর জন্য, এরকম কোনো কিছু আছে কিনা? এরকম কাদায় একমাত্র ঘরের সে কাদায়, আর তাছাড়া না। আপনার হাজবেন্ডের কথা বলতেছেন? মনে করে দুস্তি দিলে ভালো, দুস্তি না দিলে খারাপ। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আপনার হাজবেন্ডকে যদি আপনি এই কাজ করে তারপর টাকা দেন সে ভালো থাকে, আর যদি না দেন তাহলে আপনার সাথে আবার রাগারাগি শুরু।
পাশেই রয়েছে একটি ভিন্ন বাস্তবতা। এখানেই আছে শিশুদের জন্য একটি স্কুল, যেখানে এই পল্লীতে কাজ করা নারীদের সন্তানেরা পড়ালেখা করে গড়ে তুলছে তাদের ভবিষ্যৎ। এর পাশেই রয়েছে দৌলদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র, যেখানে অসুস্থতা বা যে কোনো সমস্যায় মিলছে প্রাথমিক চিকিৎসা ও সহায়তা। আরও আছে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, মুক্তি মহিলা সমিতি, সংক্ষেপে MMS, যারা নিরলসভাবে কাজ করছে এখানকার নারীদের জন্য স্বাস্থ্যসেবা, সচেতনতা, অধিকার এবং শিশুদের ভবিষ্যৎ নিয়ে। তো যারা হচ্ছে এই জগতে আসতে চায়, মানে তারা তাদের পেশা হিসাবে হচ্ছে এটাকে যারা নিতে চায়, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, যে মানে না তোমরা হচ্ছে এই জগতে আসো? হ্যাঁ, বারণ করবো যে এখানে আসো না, এখানে কিছুই না, জীবন তারও তেজপাতা ভাই, কিছুই না এই জীবনে। একবার যদি তার ফ্যামিলি বা আত্মীয় স্বজন জানতে পারে, ঠিক আছে, সমাজে কি আর উঠতে দেয় ওই মেয়েরে? একটা ছেলেরে একটু রাগ করলে এক জায়গায় চলে যেতে পারে, আর একটা মেয়ে হয়েছে ঘরের খুঁটা, সে কখনো কোনখানে যাইতে পারে না। বাইরে যদি একটু আমার স্থান দিত কেউ থাকার, তাহলে আমি সুন্দর মতন কাজ, আমি আল্লাহর রহমতে কৃষি কাজ, এমন কোনো কৃষি কাজ, আমি ঢাকা আপনি এই যে হেমেদপুর আছে না, হেমেদপুরে আমি রাজমিস্ত্রি কাজ করছি। আমি মেয়ে ধান কাটা কও, খেত নিড়ানি কও, মাটি কাটা কও, টাকা মাটি উঠা নিয়ে কও, এটা কাজ করে আসি। বাপের হোটেলে খাওয়া এমনি না। আপনি আপনার এই জীবন নিয়ে অনেক দুঃখী, আমি বুঝতে পারতেছি। মনে করেন হাসি মুখে সবসময় হাসিই থাকে, বুঝছেন, মন খারাপ নিয়ে থাকে না। কেলে মন খারাপ করবো, ঘরে যায় চোখের পানি ফালাই, কিন্তু কারোর সামনে ফালালে সে কষ্ট বোঝে না, কারো বুঝতে দেয় না যে আমি কষ্টতে আছি। স্থানীয় সূত্র ও বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে বলা যায়, প্রতিদিন আনুমানিক 2000 থেকে 3000 জন মানুষ দৌলদিয়া এলাকায় যাতায়াত করে। বিশেষ দিন বা উৎসবের সময় এই সংখ্যা আরও বেড়ে যায়। তবে এই সংখ্যা নির্দিষ্ট নয়, এটি সময় ও পরিস্থিতির উপর পরিবর্তিত হয়। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল, আপনি যাতে খুব তাড়াতাড়ি এই জগৎটা থেকে বের হয়ে হচ্ছে আপনি আপনার স্বামীকে নিয়ে সংসার করতে পারেন, আপনি আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে ভালো থাকেন। ইসলাম এই বিষয়ে কি বলে? ইসলাম কোনো মানুষকে তার পেশা দিয়ে বিচার করে না, বরং তার পরিস্থিতি, কষ্ট ও নিয়তকে গুরুত্ব দেয়। সূরা নূরের 33 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, কাউকে জোর করে পথে ঠেলে দেওয়া বড় জুলুম। অনেক মানুষ নিজের ইচ্ছায় নয়, বরং দারিদ্রতা, প্রতারণা, পরিবার ভাঙন ও অসহায় অবস্থার কারণে এই পথে আসে। তাই তারা আল্লাহর কাছে ঘৃণিত নয়, বরং করুণার যোগ্য। ইসলাম আমাদের শেখায়, গুনাহকে ঘৃণা করো, কিন্তু মানুষকে নয়। আমাদের কাজ হলো তাদের মানুষ হিসাবে দেখা, সম্মান দেওয়া এবং চাইলে ভালো পথে ফিরে আসতে সাহায্য করা। আসলে খারাপ পথে কেউ ইচ্ছে করে আসতে চায় না। যখনই জীবনের দেয়ালে পিঠ থেকে যায়, তখনই মানুষ বাধ্য হয়ে এই ধরনের রাস্তা বেছে নেয়, যা তারা নিজেরাও কখনো চায়নি। এই ভিডিওটি কাউকে ছোট করা কিংবা দোষারোপ করার জন্য নয়, আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র একটি বাস্তবতার গল্প তুলে ধরা। এখানে যাদের কথা শোনা গেছে এটি তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা। আমরা আশা করি এই ভিডিওটি বিচার নয়, বরং মানুষকে বোঝার সুযোগ করে দিবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আশা করছি আপনারা শালীন এবং সম্মানজনক ভাষা অবশ্যই কমেন্টে ব্যবহার করবেন।